নমস্কার। আগের ক্লাসে ইলেকট্রিক চার্জের ইম্পর্টেন্ট থিওরিগুলো কভার করে দিয়েছিলাম। আজ এই ভিডিওতে ইলেকট্রিক চার্জের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কভার করব। এই ভিডিওতে শুধু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার হবে এবং সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো করার সঙ্গে সঙ্গে আমি সেই কোশ্চেনের রিলেটেড থিওরিগুলো আমি বুঝিয়ে দেবো এবং সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। তাই এই ভিডিওটি সবাই ভালো করে দেখবে শেষ পর্যন্ত। আর কোনো ডাউট থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আর প্রথমেই আমরা যে ফর্মুলাটা আগের দিন আমরা শিখেছিলাম আগের ক্লাসে, আজকে আরও একবার বলে দিচ্ছি যে কিউ সমান প্লাস মাইনাস এনই। এই ফর্মুলার বেস করে আমরা কিছু নিউমেরিক্যালস প্রথমে দেখে নেব। এখানে এন হচ্ছে ইন্টিজার সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 এরকম করে করে আমাদের ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এখানে কোনো ভগ্নাংশ হতে পারে না, মানে 2.3 এরকম এগুলো হবে না। আর ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এই ফর্মুলার বেস করে তোমাদের একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল আছে। চলো তাহলে বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আমরা কোশ্চেনগুলো স্টার্ট করি। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখে নিই কী বলা আছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাগনিটিউড অফ চার্জেস ইজ নট পসিবল ফর আ বডি। দিয়ে আমাদের এই চারটা অপশান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে কোন চার্জটা পসিবল নয়। ঠিক আছে, একটা বডির জন্য এগুলোর মধ্যে কোন চার্জটা পসিবল নয়। তো আমরা জানি কিউ সমান এনই। ঠিক আছে, তাহলে এন ইন্টিজার সংখ্যা। এখানে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ যদি আমি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এবার এই এনের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে কী হচ্ছে 1.6 × 10⁻⁻19, মানে সিটা হচ্ছে। যদি আমি এনের জায়গায় 2 বসাই তাহলে কী হয়ে যাচ্ছে, 2 বসাইলে তখন আমার কত ভ্যালু আসতেছে? 2 বসাইলে তখন আমার আসে 3.2, এটা 19 হবে, 3.2 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমার এই অপশানটাও ঠিক হচ্ছে, মানে বির অপশানটাও আমার ঠিক হচ্ছে, মানে বির অপশানটাও পসিবল হচ্ছে। এবার তারপরে যদি আমি এখানে যদি আমি 4 বসাই এনের জায়গায় 4 বসাইলে তখনও আমার কী হচ্ছে, তখন আমার এই অপশানটা ঠিক হচ্ছে। কিন্তু আমি এই অপশানটাকে নিয়ে আসতে পারছি না কিছু করেই হোক। তাহলে কোনটা পসিবল হবে না? তাহলে ডিটটা পসিবল হবে না। ঠিক আছে, তারপরের নিউমেরিক্যালস দেখে নিই। তারপরের নিউমেরিক্যালসে কী বলেছে, যে হোয়েন 10⁻14 ইলেকট্রনস আর রিমুভড ফ্রম আ নিউট্রাল মেটাল স্পেয়ার দ্য চার্জ অন দ্য স্পেয়ার বিকামস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সূত্রটা হবে কিউ সমান প্লাস এনই। কেন? কারণ 10⁻14 ইলেকট্রনস একটা বডি থেকে, নিউট্রাল মেটাল থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে কি, এখন ইলেকট্রন রিমুভ করে দিলে কী হয়ে যাবে? সেটা পজিটিভ হয়ে যাবে, ব্যাস। তাহলে আমাদের এবার বলেছে, কি বলেছে, তাহলে দ্য চার্জ অন দ্য স্ফিয়ার, তাহলে কত চার্জ, তাহলে এনই। আচ্ছা, কী কী অপশান আছে আগে আমরা দেখে দিই। আচ্ছা, এই অপশান আছে আমাদের, 16 মাইক্রোকুলম, -16 মাইক্রোকুলম, 32 মাইক্রোকুলম আর -32 মাইক্রোকুলম। ঠিক আছে, তাহলে আমাকে এই মাইক্রোকুলম্বে কিন্তু নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি এখানে 10⁻, তাহলে এনের মানে এনের ভ্যালু তো 10⁻14, আর এখানে ইলেকট্রনস ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এইবার এখানে মাইক্রোকুলম্বে নিয়ে আসতে হবে, কিন্তু 1 মাইক্রোকুলম সমান 10⁻⁻6 কুলম্ব, -6 কুলম্ব। ঠিক আছে, তাহলে আমাকে এখানে মোট 10⁻⁻6 নিয়ে আসতে হবে যেহেতু করে। এবার আমি কীরকম নিয়ে আসবো তাহলে? আচ্ছা, প্রথম তাহলে এটা যদি আমি করি, এটাকে তাহলে এখানে কত হচ্ছে? 10⁵ 1.6 × 10⁻⁻5 হচ্ছে এটা। এবার এটা তাহলে কুলম্ব, 10⁻6 আনতে হবে। তাহলে আমি কি করতে পারি? 1.6 × 10⁻⁻6 করে দেবো। 10⁻⁻6 আনতে হবে, তাহলে -6 করে আর একটা এমনি 10⁻1 করে দেবো, ব্যাস।
ঠিক আছে। এবার তাহলে এই 10⁻⁻6 এই যে এই কুলম্ব 10⁻⁻6 আমি যদি এই জিনিসটাকে ধরি এই কুলম্ব, তাহলে এটা কি হচ্ছে মাইক্রোকুলম্ব হয়ে যাচ্ছে। ব্যাস, তাহলে 1.6 আর এই 1.6 ইন্টু যদি আমি 1.6 ইন্টু 10 × 10 মাইক্রোকুলম্ব হয়ে গেল। এবার তাহলে এটা কত হচ্ছে 16 মাইক্রোকুলম্ব। তাহলে আমাদের অপশান এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ফর্মুলা দিয়ে আমরা আরেকটা কোশ্চেন দেখে নিই। নাম্বার অফ ইলেকট্রনস ইন 1 কুলম্ব অফ চার্জ উইল বি। ঠিক আছে, তাহলে 1 কুলম্ব চার্জে কত ইলেকট্রন থাকতে পারে, কত সংখ্যায় ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা জানি সেই সেম ফর্মুলা কিউ সমান এনই। তাহলে এখানে আমাদের এটা 1 কুলম্ব বলে দিচ্ছে। আমার এই এন চাইছে যে কতগুলো নাম্বার অফ ইলেকট্রনস চেয়েছে, আর ইলেকট্রনের চার্জও আমরা জানি। ব্যাস, তাহলে হয়ে গেল এন সমান কি কিউ বলে দিচ্ছে 1, আর ইলেকট্রনের চার্জ কত 1.6 কিউ 1 কুলম্ব, আর 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব কেটে গেল। ঠিক আছে, এবার আমাকে এই অপশান অনুযায়ী এবার এটাকে সাজাতে হবে। দেখি কীভাবে আমরা সাজাতে পারি এটাকে। আমি এটাকে আমি যদি পাওয়ারগুলোকে একটু সিম্পলিফাই করে নিই, মানে তাহলে আমি যদি এটাকে এরকম করি 1.6, তাহলে এটা 1.6-এ কী লিখতে পারি, এটাকে 16/10 লিখতে পারি। 10টা উপরে চলে গেল, আর 10⁻⁻19কে আমরা উপরে তুলে দিলাম। তাহলে এটা কী হয়ে যাবে 10⁻+19, আর এটা যে 10 চলে গেছে সেটা গুণ হয়ে যাবে, তাহলে 10⁻20 হয়ে যাবে। তাহলে 10⁻20/16। ঠিক আছে, এবার আমি এই ফর্মগুলোতে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি এটাকে মানে এরকম লিখি 100, ঠিক আছে, মানে 10^2/16, তাহলে 10² নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কী থাকবে 10⁻18। এবার আমি যদি 16 আর 100কে ভাগ করি, 16×6 = 96, 4 16×2 = 32, আর এখানে 8। ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে 16×5 = 80, তাহলে 6.25। তাহলে কত, তাহলে হচ্ছে 6.25 ইন্টু 10⁻18। আমাদের অপশান বিটা কারেক্ট হচ্ছে। তাহলে এই ফর্ম মানে কিউ সমান +- এই ফর্মুলার বেসিসে আমি 3 ধরনের অঙ্ক করালাম, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এরকমইভাবে তোমাকে কোথাও কিউ বলে দেওয়া থাকবে, কোথাও এন বলে থাকবে দিয়ে সেরকম অনুযায়ী আমাদেরকে সাজিয়ে টাজিয়ে এই ফর্মুলা বেসিসে অঙ্কগুলো করতে হবে। আর ওই মানে ওই একক নিয়ে খেলতে পারবে, যেমন খেলতে পারে 1 কুলম্ব, যেমন 1 মাইক্রোকুলম্ব। আমাকে এটা জানতে হবে যে 1 মাইক্রোকুলম্ব মানে কত হচ্ছে 10⁻⁻6 কুলম্ব, এরকম করতে পারে। ঠিক আছে, আর এরকম একটু সাজাইতে হবে এবং অপশান থাকবে, সেগুলোকে আমাদের এরকম পাওয়ারে খেলে বিভিন্ন ক্যালকুলেশন করে এরকম সাজাতে হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক তোমরা আরও প্র্যাকটিস করো। তোমাদের কাছে যেই বই আছে তোমরা সেই বই দেখে আরও প্র্যাকটিস করো। দরকার পড়লে আমিও তোমাদেরকে আরও কোশ্চেন পাঠিয়ে দেবো, তোমরা কমেন্টে সব জানাবে তোমাদের কী প্রবলেম হচ্ছে। এবার সারফেস চার্জ ডেনসিটি দিয়ে আমরা একটা নিউমেরিক্যাল দেখে নিই। আমরা আগের দিন সারফেস চার্জ ডেনসিটির আগের ক্লাসে সারফেস চার্জ ডেনসিটির আমরা থিওরিটা কভার করেছিলাম। ঠিক আছে, এখানে আরেকবার বলে দিচ্ছি শর্টে যে সারফেস চার্জ ডেনসিটি মানে এখানে আমরা সিগমা সমান সারফেস বলেছে, তাহলে তল, তাহলে সেখানে সারফেস চার্জ ডেনসিটি যে একটা তলে কত পরিমাণ চার্জ, তার চার্জের যে ঘনত্বটা, একটা তলমাত্রিক চার্জ ঘনত্ব। ঠিক আছে, সেইটা। তাহলে সেখানে আমি ফর্মুলাটা হবে সিগমা সমান কিউ/এরিয়া। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা যেহেতু সারফেস বলেছে, তাই সারফেস মানে কি তার দৈর্ঘ্য প্রস্থ দুটোই থাকবে, তাহলে সেখানে আমার এরিয়া হবে। আর ভলিউমের ক্ষেত্রে এখানে তখন কিউ/ভি হয়ে যাবে, তখন তার ভলিউমটা আমরা ধরবো, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এল ধরবো। আমরা সারফেস চার্জ ডেনসিটির এই নিউমেরিক্যালটা করতেছি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে সমস্ত ম্যাথ হবে। আর হলোস্ফিয়ারের ক্ষেত্রে এটা কী হতো, আমরা আগের দিন জেনেছিলাম যে আগের ক্লাসে জেনেছিলাম যে হলোস্ফিয়ার মানে ফাঁপা গোলকের ক্ষেত্রে কী হতো, সেটা তখন 4πr² হতো। ঠিক আছে, আর যখন এটা যদি কোনো এটা যেমন হলোস্ফিয়ারের ক্ষেত্রে হতো, যদি কোনো সলিডের ক্ষেত্রে হতো তখন সেটা সলিড হয়ে গেলে তখন সেটা ভলিউমে চলে আসতো, অর্থাৎ কিউ/ভি হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা শর্ট ট্রিকটা এবার বলছি। তাহলে এন ড্রপলেট এরকম কম্বাইন হয়ে যখন কোনো বিগ ড্রপলেট হবে, তখন আমি এই শর্ট ট্রিকটা আমরা ইউজ করতে পারি। কি, এখানে আমরা কিউ জায়গায় NQ বসাবো, আর এর জায়গায় ক্যাপিটাল আর এর জায়গায় আমরা n⁻⁴ স্মল আর। ঠিক আছে, এরকমই বসাবো। তাহলে বিগ ড্রপলেটের যে ফর্মুলা, এটা ফর্মুলা আমি সিগমা ধরেছি। তাহলে বিগ ড্রপলেটের ফর্মুলাটা কী ছিল, Q/4πR²। ঠিক আছে, তাহলে এই ক্যাপিটাল কিউর জায়গায় আমি NQ বসিয়েছি, ক্যাপিটাল আর এর জায়গায়
আমি এটা বসিয়েছি, মানে ক্যাপিটাল আর এর জায়গায় এখানে n টু দি পাওয়ার 1/3 আর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই কিউ আর পাই আর এই আরটা বেরিয়ে যাবে আর স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে সেটা সিগমা ড্যাশ হয়ে যাবে, অর্থাৎ সেটা যে যে ছোটো ড্রপলেটটার তার সারফেস চার্জ ডেন্সিটিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর এখানে এটা কী হচ্ছে, এবার এনের জায়গায় কটা বলেছিল, 27টা বলেছিল, মানে আগের অঙ্কটার ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেবল করতেছি, 27টা বলেছিল, তাহলে 27 হয়ে গেল এখানে, তাহলে এখানেও 27 বসিয়ে দিলাম, আর এটা 2/3 হয়ে যাবে। এবার এটাকে কীরকম করে এটা হয়েছে, তাহলে 27, এটা মানে কি, মানে 27 মানে 3 তারিখে 9, 9 3 27, মানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, তাহলে 3 3 কেটে গেল, 3 তারিখে 9, 9 3 27, তাহলে 3 সিগমা ড্যাশ হয়ে যাচ্ছে। অর্থাৎ আগের অঙ্কটাও আমাদের এই অ্যান্সারটাই বেরিয়েছিল, এখানেও আমরা এই শর্ট ট্রিক করে এই অ্যান্সারটা বেরিয়েছে। তাহলে এটা একটা শর্ট ট্রিক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডান দিক করে নিই, কারণ তোমাদের সেমিস্টার এক্সামে ম্যাচ দ্য কলাম এই টাইপেরও কোশ্চেন আসবে। ঠিক আছে, একটু ইংলিশে করলাম আমরা, এবার একটু বাংলাতে করে নিই। তোমাদেরকে সমস্ত রকমভাবে করাচ্ছি, বাংলা ইংলিশ, যাতে তোমরা সমস্ত রকমভাবে রেডি থাকো। তাহলে প্রথমে কী বলা আছে, তড়িৎ আধানের নিত্যতা সূত্র। তড়িৎ আধানের নিত্যতা সূত্র কী, তড়িৎ আধানের নিত্যতা সূত্র হচ্ছে সার্বজনীন হবে। ঠিক আছে, তড়িৎ আধানের নিত্যতা সূত্র সার্বজনীন। কোয়ান্টায়ন তড়িৎ আধানের একটা ধর্ম, যেটা আমরা পড়েছি। কোয়ান্টায়ন ভরের ধর্ম হবে না, কারণ কোয়ান্টায়ন তড়িৎ আধানের ধর্ম, ভরের ধর্ম না, তাহলে ডির অপশানটা হবে। কোনো বস্তুতে আধানের পরিমাণ, এটা হচ্ছে নির্দেশতন্ত্র নির্ভর নয়, নির্দেশতন্ত্র নির্ভর নয়। তাহলে কেন নির্দেশতন্ত্র নির্ভর নয়, এইটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের এক্সপ্লেনেশন দিয়ে দেবো। দেখি তোমরা কে কীরকম জানাতে পারো, কার এক্সপ্লেনেশনটা ঠিক হয়। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো এইটা। তাহলে এইগুলো মনে রাখবে একটু, এগুলো জাস্ট একটু প্রপার্টিস টাইপের ব্যাপারগুলো। কলমে আসছি, প্রথমে বলা আছে শুষ্ক বায়ু। শুষ্ক বায়ু কী হবে, উত্তম অন্তর। ঠিক আছে, মানে ইনসুলেটার, মানে শুষ্ক বায়ুতে চার্জ পরিবহন হয় না। ঠিক আছে, তারপরে মাটি, গ্যাস, কার্বন, মানবদেহ, এটা কি, এটা হবে তড়িতের সুপরিবাহী। কেন কেন প্রথম কথা, আমরা যদি মাটি, গ্যাস, কার্বন আমার যদি মাথায় না আসে, তাহলে আমি আর একটা অপশান আছে মানবদেহ। ঠিক আছে, আমরা জানি যে কোনো আমরা যদি ইলেকট্রিক কিছুতে যদি হাত দেই, ঠিক আছে, দেবে না, আমি জাস্ট বলছি, আমি যদি কোনো হাত দিই তখন কি আমরা শক খেয়ে যাই। আর আমরা সেই মুভিগুলোতে দেখেছি না, যে আবার যদি কেউ আমাদেরকে হাত দেয়, ঠিক আছে, তো সবাই একসঙ্গে ঝুলে যায় একসঙ্গে, তারপরে কেউ এসে হাত দিল, এরকম লাইন বাই লাইন সবাই ঝুলে যাচ্ছে, হয় না, যে থর করতেছে, তার মানে কি মানবদেহ তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, তারপরে কি, তারপরে বললো পরিবাহী গোলকে আধানের তলমাত্রিক ঘনত্ব। পরিবাহী গোলকে আধানের তলমাত্রিক ঘনত্ব, একটা পরিবাহী গোলক যেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব প্রতিটা জায়গায় সেম হবে, খুব বেশি এই অপশানটাতে কেমনটা মিলছে না, তাহলে এটা কি সর্বত্র সমান হবে, তাহলে এটা বি হবে। ঠিক আছে, তারপরে একটাই পড়ে হলো যে তীক্ষ্ণাগ্র প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্ব। হ্যাঁ, যেটা তীক্ষ্ণাগ্র প্রান্ত হবে সেইখানে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। কেন 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 তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, কারণ আমরা জানি কি, যে সিগমা সমান কি তোমার কিউ বাই এ, মানে এ মানে কি এরিয়া। ঠিক আছে, এবার তীক্ষ্ণাগ্র প্রান্ত যত তীক্ষ্ণ প্রান্ত হবে তত ধরনের একটা তীক্ষ্ণ প্রান্ত, তাহলে এইখানটা কী হচ্ছে, তোমার এরিয়াটা খুব ছোট। একটা তীক্ষ্ণ প্রান্তে এরিয়া ছোট হবে, যেখানে তীক্ষ্ণ নয়, যেটা মোটা, এখানটা এরিয়াটা বেশি, কিন্তু একটা তীক্ষ্ণ প্রান্ত সেইখানটা খুব এরিয়াটা কী হচ্ছে, খুব ছোট হচ্ছে না, এই একটা তীক্ষ্ণ প্রান্ত ধরো না, এইখানটা এরিয়াটা কি খুব ছোট হচ্ছে। ঠিক আছে, আর এইখানটা এরিয়াটা অনেক বেশি হচ্ছে, তাহলে এরিয়া যদি ছোট হয়, অর্থাৎ এখানে হর ডিনোমিটার যদি ছোট হয়, এখানে হরটা যদি ছোট হয়, তখন তাহলে এইখানটা এটা তাহলে মানটা বাড়বে না, তখন তাহলে ওভারঅল মানটা বাড়বে না। যদি এইখানটা আমার হর যদি ছোট হয়, তাহলে আমার এক্স্যাক্টলি ভ্যালুটা বাড়বে না। তাই জন্য তীক্ষ্ণাগ্র প্রান্তিক তলমাত্রিক ঘনত্ব কী হবে, খুব বেশি হবে, সিটটা হবে, কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এইখানটা আমার এরিয়াটা কম হচ্ছে, আর এরিয়া অর্থাৎ লব এখানে কম হচ্ছে, তাহলে তার ভ্যালু বাড়বে। নেক্সট যাই, এই নিউমেরিক্যালসটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আর আজকের ক্লাসের স্টার্টে এরকমই ধরনের নিউমেরিক্যালস আমি ভালো করে তোমাদের খাতা পেন দিয়ে করিয়ে দিয়েছি, তাও আমি এটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি বলা আছে, 10 সেমি ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলকে 4 পাই কুলম্ব ধনাত্মক আধানে আহিত আছে, এর পৃষ্ঠের সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব কত। তাহলে তলমাত্রিক ঘনত্বের আমরা ফর্মুলা জানি যে সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার, 4 পাই
আর স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে কিউ কত বলে দিচ্ছে 4πc, আধানে আয়ত যে কিউ মানে তো আধান, তাহলে 4πc, তাহলে 4π কুলম, সি মানে কুলম, ঠিক আছে। এবার এখানে কি বলেছে, তাহলে আচ্ছা 4π, এবার ব্যাসার্ধ কত বলে দিচ্ছে, ব্যাসার্ধ বলেছে 10 সেমি, এটা মনে রাখবে। এখানে কিন্তু একক কনভারসেশন করতে হবে, ইউনিট কনভারসেশন করতে হবে। এখানে এখানে কুলম আছে, কুলম কত কি এসআই, আর এখানে 10 সেমি কি সিজিএস, তাহলে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে 10 সেমিকে আমি মিটারে কনভার্ট করব, তাহলে 10 সেমিকে মিটারে কনভার্ট করলে কত হয় 0.1 মিটার, 0.1 মিটার, তাহলে 0.1 মিটার, এটার হোল স্কোয়ার হয়ে যাবে, 0.1 মিটারের হোল স্কোয়ার। 4π কেটে গেল, 0.1কে যদি আমি এখানে গুণ করি মানে হোল স্কোয়ার করি, তাহলে এখানটা আমাদের অ্যান্সার এক্স্যাক্টলি কী আসবে আলটিমেটলি, এটা উপরে যদি আমি তোকে মানে তুলে দেই তখন এটা আমাদের আসবে, মানে তুমি এইখানটা হিসাব করতে পারো, মানে 0.1 মানে 1 এরকম করতে পারো, মানে 0.1 মানে তুমি কি লিখতে পারি, 0.1 মানে হচ্ছে তোমার 1/10, 1/10, আর 10 স্কোয়ার কত 100, তাহলে 100 এবার এটাকে উপরে তুলে দেবো, তাহলে এটা উপরে তুলে দিলে কী হবে 100 হয়ে গেলো উপরে, মানে ঠিক আছে 1/100 আসতেছে, সেটা উপরে তুলে দিলাম 100 হয়ে গেলো। এবার 100 এখানে কুলম তো ছিল, আর এই মিটারটা উপরে উঠে গেলে কী হয়ে যাবে মিটার -2, তাহলে এই অঙ্কটা এটাই অ্যান্সার হয়ে গেল আমাদের, ঠিক আছে। তারপরে দেখি, খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল, এটা পরীক্ষায় আসার চান্স প্রচণ্ড, তাই এই নিউমেরিক্যালটা দেখে নিচ্ছি। কি বলছে যে সারফেস চার্জ ডেন্সিটি অফ আ ওয়াটার ড্রপলেট ইজ সিগমা, 27 identical drops are combined from a big drop, what is the surface charge density of the big drop, ঠিক আছে। তাহলে একটা সারফেস মানে একটা ওয়াটার ড্রপলেটের বলেই দিয়েছে সারফেস চার্জ ডেন্সিটি, তাহলে তলমাত্রিক ঘনত্ব, একটা ওয়াটার ড্রপলেটের তলমাত্রিক ঘনত্ব কী বলা আছে, এটা সিগমা বলে দেওয়া আছে। তাহলে এরকম 27টা ড্রপ মিলে একটা বড় ড্রপলেট তৈরি করেছে, এরকম 27টা ছোটো ছোটো এরকম ড্রপলেট মিলে একটা বড় ড্রপলেট তৈরি করেছে, এবং তার সারফেস চার্জ ডেন্সিটি আমাদের কত বলেছে। তাহলে আমি যদি একটা এই ছোটো ড্রপলেট ধরি, তাহলে ছোটো ড্রপলেটের আমি যদি এখানে ব্যাসার্ধ যদি ছোটো আর ধরলাম, ঠিক আছে, আর এবার বড় ড্রপলেট, এই বড় ড্রপলেটের যেটা তৈরি করলো সেটা আমি ব্যাসার্ধ 4 ধরলাম, তাহলে এটা কীরকম সলভ করবো, এবার এটাকে এবার ভলিউম দিয়ে সলভ করতে পারি, মানে যেটা এই ছোটোবেলা থেকে আমরা টেনেও এরকম টাইপের ম্যাথ তো করে এসেছি না, তো সেখানে কি করতে হয়, মানে যে এই ছোটো ড্রপলেটটার ভলিউম কত 4/3, এটা 4/3 পাই আর কিউব, আর বড়টার কত, এই ছোটোগুলো মিলে বড় তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে ছোটো কটা মিলেছে 27টা মিলেছে, 27 এরকম ছোটো ড্রপলেট, ঠিক আছে, একটা ড্রপলেটের ভলিউম এত, এরকম 27টা মিলেছে দিয়ে বড়োটা তৈরি করেছে। এরকম টাইপের ম্যাথ আমরা আগেও করেছি বিভিন্ন অন্যান্য ফর্মে, তাহলে সেরকম, তাহলে 4/3 পাই আর কিউ, ঠিক আছে। তাহলে বলো সারফেস চার্জ ডেন্সিটি তো আমরা বার করবো, তাহলে আমরা ভলিউমটা কেন এরকমভাবে আমরা করতেছি, ঠিক আছে, আমি বলবো সেটা পরে, ঠিক আছে। তাহলে এটা তো ঠিক আছে যে তাহলে 27টা, তাহলে এই যে 27টা ছোটো ছোটো একটু মিলে একটা বড় তৈরি করেছে, তাহলে এই একটার যে ভলিউম, ঠিক আছে, তাহলে এরকম 27টার ভলিউম সমান এই বড়োটার ভলিউম, ওকে। এবার এখান থেকে আমরা এই আর এর রিলেশন বার করবো এক্স্যাক্টলি, তার জন্য আমরা করছি। তাহলে আমার এখানে 4/3 পাই কেটে গেছে, 4/3 পাই কেটে গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে, আমার আর কিউব সমান 3r এর হোল কিউব হচ্ছে নি, 3r এর হোল কিউব হচ্ছে, কেন 3 তারিখে 9 3 27, তাহলে 27 আর আর এই যে আর কিউব হয়ে গেল, অর্থাৎ আর সমান 3r। এইবার আমরা বের করে নিতে পারবো, কারণ আমরা জানি এবার সারফেস চার্জ ডেন্সিটি বার করতে বলেছি, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি মানে তোমার মানে কার বড়োটার, তাহলে ছোটোটার বলে যে সিগমা, তাহলে বড়োটার আমি সিগমা ড্যাশ নিয়ে নিচ্ছি বা সিগমা প্রাইম নিয়ে নিলাম। এবং আমরা জানি কিউ বাই তার মানে এরিয়াটা হবে, তাহলে কিউ মানে এখানে 27টা কিউ হবে, এবং এরিয়া কত হবে 4π r স্কোয়ার, তাহলে 4π r স্কোয়ার হবে, ঠিক আছে। এবার এখানে আর এর এই যে রিলেশনটা বের করেছি আর সমান 3r, তাহলে আমি এখানে এই আরের জায়গায় 3r বসিয়ে দেবো, তাহলে 27 কিউ বাই 4π 3r, ঠিক আছে, 3r এর হোল স্কোয়ার, ওকে। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে 3 তারিখে 9,
তাহলে এখানে কীরকম হচ্ছে দেখো ব্যাপারটা, তাহলে 27 কিউ বাই 3 তারিখে 9 নিয়ে নিলাম। ওকে, এবার এই 4 পাই আর স্কোয়ার পড়ে রইলো, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার 9 3 27, তাহলে তোমার পড়ে রইল 3 কিউ বাই 4 পাই আর স্কোয়ার। আর এই 4 পাই কিউ বাই 4 পাই আর স্কোয়ারটা কি, এটা এই কিউ বাই 4 পাই আর স্কোয়ারটা একটা ড্রপলেটের সারফেস চার্জ ডেনসিটি, অর্থাৎ যেটা সিগমা, এই যে এমনি নর্মাল সিগমা, অর্থাৎ একটা যে ড্রপলেটের যে সারফেস চার্জ ডেনসিটি, যে বলে দেওয়া আছে না যে সারফেস চার্জ ডেনসিটি অফ আ ওয়াটার ড্রপলেট ইজ দ্য সিগমা। তাহলে এই সিগমা অর্থাৎ একটা ড্রপলেটের ওয়াটার, এটা তাহলে এটা কী ছিল যে কিউ বাই 4 পাই, এটা ছোটো আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানটা এটাই তৈরি হয়েছে যে কিউ 4 পাই আর স্কোয়ার, তাহলে এটা একটা ড্রপলেটের, অর্থাৎ এখানটা এটা 3 কিউ হয়ে যাবে, ঠিক আছে, মানে 3 সিগমা হয়ে যাবে, 3 সিগমা অর্থাৎ সিগমা ড্যাশ। তাহলে অ্যান্সারটা আমাদের কত রইল, তাহলে অ্যান্সারটা আমার কী চেয়েছে যে মানে হোয়াট ইজ দ্য সারফেস চার্জ ডেনসিটি অফ দ্য বিগ ড্রপ, তাহলে বিগ ড্রপের সারফেস চার্জ ডেনসিটিটা এইটা হয়ে যাবে, অর্থাৎ 3 সিগমা, এইটা আমাদের অ্যান্সার। এবার এটার একটা শর্ট ফর্ম আছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকমভাবে তোমরা করতে পারো, বাট আমি একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই ধরনের নিউমেরিক্যালস আর একটা দেখে নিচ্ছি। এখানে কি বলা আছে যে 4 সেমি ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ইএসইউ আধান দেওয়া হলে ওর আধানের তলমাত্রিক ঘনত্ব কী হবে। তাহলে সেম নিউমেরিক্যালস কি, সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। কিউ কী বলে দিচ্ছে, জাস্ট এখানে একক বলে দিচ্ছে ইউএসইউ, আমরা ইউএসইউ দিয়ে করে দেবো, আর কিছু না। ইউএসইউ আর সেন্টিমিটার, তাহলে সেম এককে আছে, কিছু প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এখানে কী হবে 10 আর 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর এর ভ্যালু কত আছে, 4 4 16, ঠিক আছে 16। তাহলে উপরে ইউএসইউ আর নিচে এটা সেন্টিমিটার ইনভার্স হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 2 5 16 32, 5 32 এরকম সামথিং তোমার তলমাত্রিক ঘনত্ব আদান হবে, ইএসইউ সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে, ঠিক আছে। তো একদম ভুল, একদম ভুল। কেন, ভালো করে দেখতে হবে, এখানে বলা আছে 4 সেমি ব্যাসযুক্ত, ব্যাস এটা কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝতে হবে, এইখানেই এই অঙ্কগুলো এরকমই খেলবে, প্রতিটা অঙ্কই এই সেম ফর্মুলা দিয়ে হয়ে যাবে, সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে খেলবে কোথায়, তোমাকে এককে খেলবে, আর এরকম এই ব্যাসযুক্ত উমুক তুমুক এইগুলোতে খেলবে, এইগুলোকে আমাদেরকে ভালো করে নজর দিয়ে দেখতে হবে, নাহলে প্রতিটা ফর্মুলা এই ফর্মুলা দিয়েই সমস্ত অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা তো খুবই সহজ, তাহলে সবাই জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, এসে অঙ্ক করে দিবে। কিন্তু আমাদেরকে একটু খেলবে, তো একটু তো বোর্ডের কোশ্চেন, একটু তো তোমাকে একটু তো স্ট্যান্ডার্ড তার দিবে, তাই জন্য কোথায় খেলবে, এই এককে খেলবে, ইউএসইউ সেন্টিমিটার, বা তোমার এই ব্যাসার্ধযুক্ত, বা আমি তোমাকে আগের যে টাইপগুলো করেছি সেরকমই টাইপের খেলবে। তাহলে এখানে কি হবে, এখানে আর কিছু নয়, এখানে তোমার 10 জায়গায় 10 বসে যাবে, 10 ইএসইউ, ঠিক আছে। আর এখানে 4 পাই আর যে কী বসবে 2 সেন্টিমিটার স্কোয়ার, 2 সেন্টিমিটার স্কোয়ার এখানে বসে পড়বে, ঠিক আছে। তাহলে তোমার কত অ্যান্সার আসবে, 2 2 4, আর এখানে 4 4 4 8, তাহলে 10/8 হবে। আর 10/8 তোমার যদি তুমি ভাগ করো তাহলে ওটা অ্যাপ্রক্সিমেটলি ওটা আসবে 0.199, এরকম অ্যাপ্রক্সিমেটলি আসবে, তোমরা ভাগ করে দেখবে। উপরে ইউএসইউ ছিল তাহলে ইউএসইউ হবে, আর নিচে সেন্টিমিটার ছিল, যেটা উপরে চলে গেলে সেন্টিমিটার -2 হয়ে যাবে, নিচে সেন্টিমিটার স্কোয়ার ছিল, তাহলে এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট অঙ্কে যাই। সেম জিনিসটা এখানেও বলা আছে, তোমরা এই অঙ্কটা অন্তত হোমওয়ার্ক করবে, আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো পুরো সেম টাইপের অঙ্ক, ঠিক আছে। এটার অ্যান্সার হবে, অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, কিছু না সেই সেম ফর্মুলা, যে সিগমা সমান ওইটা দিয়েই হবে, একক বসাবে, ভ্যালু বসাবে, আর কিছু এখানে সেরকম বলিনি,
ঠিক আছে। আর ফাঁপা গোলক বলে দিয়েছে, তাহলে এখানে বলছে পরিবাহীর বাইরের পৃষ্ঠের আধান, আরে ফাঁপা গোলক, ফাঁপা পরিবাহী বলেছে, ব্যাস তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। ঠিক আছে, একবারে ওই সিগমা সমান কিউ, এই কিউ বাই 4πr² এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে, জাস্ট ভ্যালুগুলো বুঝাবে। ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো বুঝাবে, আর কিছু নয়। ফাঁপা পরিবাহী বলেছে, তাহলে ফাঁপা পরিবাহী তো ফাঁপা পরিবাহী তো তার তো বাইরের পৃষ্ঠেই তো তার আধানের তলমাত্রিক ঘনত্ব আছে। যদি ফাঁপার ক্ষেত্রে তো বাইরেই তো তার থাকে না আধানের ভিতরে তো ভিতরে থাকে না, তো ভিতরে তখন সলিড স্ফিয়ার হয়ে যাবে, ব্যাস। তাই জন্য এখানে এই জিনিসটাই, তাই জন্য সেম ফর্মুলা দিয়ে জাস্ট ভ্যালু পুট করে হয়ে যাবে। ঠিক আছে, আমি করেই দিচ্ছি। ভ্যালু পুট করে 4πr² মানে এখানে 2 আছে, তাহলে 2² ব্যাস। এটা তোমার যদি তুমি ক্যালকুলেশন করো, এটা তুমি দেখবে এটা আসবে 0.398, এইটাই আসবে। ঠিক আছে, এটা কি আসবে, ইএসইউ সেন্টিমিটার ইউএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার, ব্যাস এই আসবে। খুব ইজি অঙ্ক, ভালো করে শুধু দেখবে, প্রতিটা টাইপেরই অঙ্ক প্রায় করে দিলাম। হ্যাঁ, আর একটা তোমাদের টাইপের যেটা আসবে সেমিস্টারে, সেরকম এক্সামে, সেটা আসবে যে অ্যাসারশন রিজন টাইপের এই অঙ্কগুলো আসে, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতেও আসে। ঠিক আছে, এবার আমাকে এখানে বলেছে এই বিভিন্ন বিবৃতি দেওয়া আছে, একটা ABCD করে দেওয়া আছে। এখানে এতে বলে দেওয়া আছে যে 1 আর 2 সঠিক, 1 2 সঠিক, কিন্তু বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ, তারপরে বলেছে যে সেটা সঠিক কারণ নয়, তারপরে বলছে যে একটা বিবৃতি সঠিক, একটা সঠিক নয়, একটা সঠিক নয় আর একটা সঠিক, এরকমভাবে বলে দেওয়া আছে। বিভিন্ন তোমরা এক্সামে দেখেছো বা আগেও হয়তো এরকম কোশ্চেনের সাথে পরিচিত হয়েছো, বা না হলে থাকলে এখন হয়ে যাও। এটা বিভিন্ন এক্সামে আসে এরকম টাইপের অঙ্ক। ঠিক আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তোমাদের যেমন JEE-তে আসে। ঠিক আছে, এবার দেখ তাহলে প্রথমে আমাদেরকে কি কোশ্চেনটা বলেছে, বিবৃতি 1-এ কি বলেছে যে একটি বস্তুতে 4.8 × 10⁻⁻19 কুলম আধান আছে। হ্যাঁ 4.8, ঠিক আছে, 4 থাকতেই পারে 4.8, যেটা যেমন Q = NE তুমি সূত্র দিয়ে তুমি দেখতে পারো। ঠিক আছে, এখানে ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁻19, তাহলে সেখানে আমি যদি এখানে এনের জায়গায় আমি যদি 3 বসাই, তাহলে আমার এই ভ্যালুটা চলে আসতেছে। এনের জায়গায় আমি যদি 3 বসাই, তাহলে 3 × 1.6 × 10⁻⁻19 এরকম যদি আমি করে দিই, তাহলে আমার এই 4.8 এই ভ্যালুটা চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এটা তাহলে আমার এই বিবৃতিটা ঠিক আছে, বিবৃতি 1। বিবৃতি 2-তে কী বলেছে যে একটি বস্তুতে যদি এত 1.6 × 10⁻⁻19 কুলম্বের কম আধান থাকতে পারে না, থাকতে পারে না, কারণ আমাকে মিনিমাম তো এখানে ইর ভ্যালুটা দিতে হবে না, মিনিমাম তো আমাকে এখানে ইর ভ্যালুটা দিতে হবে। মিনিমাম আমাকে এখানে কি Q = NE। ঠিক আছে, তাহলে এখানে ইর যে ভ্যালুটা সেটা তো 1.6 × 10⁻⁻19 কুলম দিতে হবে। তাহলে আর n তো আমার ইন্টিজার সংখ্যা, 1 2 3 দিয়ে স্টার্ট হবে, ব্যাস। তাহলে এখানে এটার চেয়ে কম হতেই পারে না। তাহলে এই ফার্স্ট বিবৃতির অ্যান্সারটা কী হবে, সি হবে। কারণ সিতে কী বলা আছে দেখো, সিতে বলা আছে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়, তাহলে আমার এই ফার্স্টের বিবৃতির অ্যান্সার কত হবে, সি হবে। ঠিক আছে, তারপরে বিবৃতি কী বলা আছে, বিবৃতি 2-তে কী বলা আছে যে দুটি বস্তুর মধ্যে, মানে 2 নম্বর কোশ্চেনে কী বলা আছে, বিবৃতি 1-এ কী বলা আছে 2 নম্বর কোশ্চেনে, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হলে উভয় বস্তুই আহিত নাও হতে পারে। ঠিক আছে, আর তারপরে কি, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হলে উভয় বস্তু আহিত নাও হতে পারে। হ্যাঁ, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ হলে যে আহিত হবেই সেরকম কোনো মানে নেই। আমার দুটো বস্তু যদি বিপরীত চার্জ হয় তাদের মধ্যে, যেটা, তাহলে এটা কোনো মানে নেই যে আহিত হবে। যদি সেটা নিউট্রাল থাকতো, নিউট্রাল আর একটা যদি তোমার নন নিউট্রাল থাকতো, চার্জ বডি থাকতো, তখন সেটা হতে পারতো। তারপরে কি বলেছে, তড়িৎ আবেশের ফলে একটি আহিত বস্তু একটি অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে। হ্যাঁ, তড়িৎ আবেশের ফলে একটা আহিত বস্তু একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে, এটাও আমরা জানি, আমরা যেটা পড়েছিলাম যে এটা ফার্স্ট লেকচারে আমরা কিন্তু এটা পড়েছিলাম যে একটা নিউট্রাল বডি কীভাবে তার পোলারাইজেশন করে, একটা নিউট্রাল বডি চার্জ পার্টিকেলকে কী করে পোলারাইজেশন করে, যেটাকে কিসের নাম কী বলেছিলাম, ইন্ডাকশান মেথড। ঠিক আছে, তাহলে ইন্ডাকশানের দ্বারা হতে পারে। তাহলে এটা দুটাই সঠিক, কিন্তু দুটাই সঠিক হলেও বিবৃতি 1-এর সঠিক কারণ নয়, কিন্তু বিবৃতি 2টা
বিবৃতি ওয়ানের এরকম একটা কোনো মানে রিজনটা ঠিকমতো দেওয়া নেই। দুটাই ঠিক আছে যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হলে উভয় বস্তু আহিত নাই হতে পারে, কিন্তু তার রিজনটা দুইটা ঠিকমতো মানাচ্ছে না। তাই জন্য এইটার অ্যান্সার আমরা কী দিয়ে লিখবো, এটার অ্যান্সার আমার কিন্তু দুটাই ঠিক, তাই জন্য এটার অ্যান্সার আমার বি হবে। কী হবে? বি হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপরে কি বলা আছে যে 3 নম্বর কোশ্চেনে, এটা তাহলে হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন কী বলছে যে একটি বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করলে তার ভর সামান্য কমে। তার একটি বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করলে তার ভর সামান্য কমে, এরকম কোনো মানে নেই যে, কারণ ভরের সাথে কোনো রিলেশন নেই, কিউ ইকুয়াল এনি সূত্র দিয়েই হবে। এখানে আমি যদি ঋণাত্মক আধানে আহিত করি তাহলেও সেখানে আমি এখানে একটা মাইনাস বসিয়ে দেবো, আর কিছু নয়। মানে কিউ সমান প্লাস মাইনাস এনই হয়, আমি এখানে মাইনাস ফর্মুলা দিয়ে এখানে করে দেবো, তাহলে তাতে কিছু যায় আসে মানে ইলেকট্রনের আহিতের সাথে এখানে কোনো ভরের কোনো রিলেশন নেই। তাহলে বিবৃতি 3 নম্বর কোশ্চেনে বিবৃতি 1টা সম্পূর্ণ ভুল। তারপরে বিবৃতি 2তে কী বলা আছে, ইলেকট্রনের স্থানান্তরের জন্য আহিতকরণ হয়। হ্যাঁ, ইলেকট্রনের স্থানান্তকরণের জন্যই তো আহিতকরণ হয় না। ইলেকট্রন যদি একটা বডি থেকে বেরিয়ে যায় তাহলে সেই বডিটা তো চার্জ হয় না, বা বডিতে ঢুকলে তখন সেটা পজিটিভ চার্জ হয়, বডি থেকে বেরিয়ে গেলে সেটা নেগেটিভ চার্জ হয়। তাহলে এটা কি আনসারটা হবে যে বিবৃতি 1 সঠিক নয় কিন্তু বিবৃতি 2 সঠিক। তাহলে সেটা কোথায় আছে, সেটা আছে ডির দাগেটায়, দেখবে এখানে আছে ডির দাগেটায়। তাহলে এইটার অ্যান্সার হবে কী হবে, এটার অ্যান্সার হবে ডি হবে। নিশ্চয়ই বুঝতে পারতেছ? না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবে, তোমার সাথে দরকার পড়লে পার্সোনালি কানেক্ট করে তোমার ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। 4 নম্বরে কি বলা আছে, প্রকৃতিতে তড়িদাধানের যোগকরণ হয়। প্রকৃতিতে তড়িদাধানের যোগকরণ হয়। তারপরে কি বলা আছে, একটি বস্তুর মোট আধান তার বিভিন্ন স্থানে অবস্থিত আধান সমূহের বীজগাণিতিক যোগফল। হ্যাঁ, প্রকৃতিতে তড়িদাধানের যোগকরণ হয়। তড়িদাধানকে আমরা যোগ করতে পারি কোথাও, ঠিক আছে? তড়িদাধান তো যোগ হয় না, মানে যোগ হয় তো তড়িদাধান, ঠিক আছে? এটা তাহলে প্রথমটা ঠিক। তারপরে কি বলেছে যে একটি বস্তুর যে মোট আধান তার বিভিন্ন স্থানে অবস্থিত আধান সমূহের বীজগাণিতিক যোগফল, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে কি হবে, তাহলে প্রকৃতিতে তড়িদাধানের যোগকরণ হয় যে আমি একটা কোনো পার্টিকেলে যোগ করতে পারি, সরিয়ে নিতে পারি, ঠিক আছে, এরকম করে করে। তাহলে তার সেকেন্ড রিজনটা তো তাহলে ঠিক হচ্ছে না, যে একটি বস্তু তাহলে মোট আধান তার বিভিন্ন স্থানে অবস্থিত আধান সমূহের বীজগণিতিক যোগফল। কারণ আমি এই জন্যই তো প্রকৃতিতে তড়িদাধানের যে যোগকরণটা হচ্ছে না, কারণ বিভিন্ন স্থানে তার বীজগণিতিক ব্যাপারটা বুঝতে পারছো। একটু দুবার পরও দেখবে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? না ক্লিয়ার হলো নিশ্চয়ই কমেন্টে জানাবে, একটু ভালো করে পড়বে। এটা এর দাগেরটা হবে, ওকে। তারপরে বিবৃতি 5-এর দাগেটা কি বলেছে যে উড়োজাহাজের টায়ারকে সামান্য পরিবাহী করা হয়। উড়োজাহাজের টায়ারকে সামান্য পরিবাহী করা হয়। হ্যাঁ, উড়োজাহাজের টায়ারকে সামান্য পরিবাহী করা হয়, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে। যদি কোনো পরিবাহীকে মাটির সঙ্গে যোগ করা হয় তবে ওই পরিবাহীতে উৎপন্ন আধান মাটিতে চলে যায়। হ্যাঁ, এটাও ঠিক, এটাও ঠিক, ঠিক আছে, তাই দুটাই ঠিক। তাই আমরা পড়েছিলাম না, বাম দিক ডান দিকে পড়েছিলাম না, যে মাটিও কিন্তু পরিবাহী, ঠিক আছে? এই জন্য উড়োজাহাজের টায়ারকে কী হয়, সামান্য পরিবাহী করা হয়। কারণ যদি কোনো পরিবাহীকে মাটির সঙ্গে যোগ করা হয় তবে ওই পরিবাহীতে উৎপন্ন আধানটা কী হয়েছে, মাটিতে চলে যায়, ঠিক আছে? তাই জন্য আমাদের এই যে উড়োজাহাজের টায়ারকে একটু সামান্য পরিমাণ পরিবাহী করা হয়। ভালো করে আরেকবার পড়বে, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি যদি আমার এক্সপ্লেনেশনটা হয়তো ভালো করে বুঝতে পারছে না, অনেকে বুঝতে পেরেছে, অনেকে হয়তো বুঝতে পারছে না, তাই জন্য বলছি যদি যাদের বুঝতে পারবেন তারা আমাকে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? ব্যাপারটা আরেকবার পড়বে একটু বুঝবে, দেবে বুঝতে পেরে যাবে, ঠিক। অ্যাসারজান টাইপের কোশ্চেনগুলো একটু এরকম টাইপেরই হয়। তারপরে 6-এর দিকে আমরা লাস্টেটা দেখি কি বলা আছে। বিবৃতি 1-এ কি বলা আছে, উঁচু বাড়ির শীর্ষদেশে অবস্থিত বজ্রবয়ের উপরের মুখে বেশ কয়েকটি সূচিমুখ থাকে। একদম ঠিক, এটা তোমরা খুব ছোটোবেলা থেকে পড়ে এসেছো। এর ফলে সূচিমুখে আধানের তলমাত্রিক ঘনত্ব বৃদ্ধি পায় এবং তড়িৎ মুক্ষণ সৃষ্টি হয়। ইয়াস, এটাও একদম ঠিক। তাহলে দুটোই ঠিক আছে। এটা এই জন্যই তো বসানো হয় না, যে আমাদের এই যে উঁচু বাড়ির শীর্ষদেশে যদি ওখানে আধানের তলমাত্রিক ঘনত্বটা বৃদ্ধি পায়, ঠিক আছে, তাই জন্য ওখান থেকে আধানের তড়িৎ মুক্ষণ সৃষ্টি হয়। এর ফলে তো কি, এর ফলে ঘরে আমাদের যদি কোনো বিদ্যুৎ চমকায় তাহলে সেটা কি ওই তড়িৎ শলাকার লাগানো থাকে বলেই ওখান থেকে আমরা বেঁচে যাই। কেন? কারণ ওই তড়িৎ শলাকার যে থাকে সেই তড়িৎ শলাকারটা কি খুব
মানে সূচিমুখ থাকে, খুব সরু মুখ থাকে। তো সরু মুখ থাকলে কি হয়, সেখানে তার আধানের তলমাত্রিক ঘনত্ব বৃদ্ধি পায়, আধানের তলমাত্রিক ঘনত্ব বৃদ্ধি পায়, এবং ফলে কি হয়, ওখানে তড়িৎ মুক্ষণ সৃষ্টি হয়। ওকে, যার ফলে আমাদের বাড়িটা বেঁচে যায় বা ঠিক হয়ে যায়, মানে বাড়িতে আর আমাদের বিদ্যুৎটা স্প্রেড করে যায় না ওখান থেকে। ওকে, সো নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি। না বুঝতে পারলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেনগুলো একটু এরকমই টাইপের হয়। তাহলে এটার অ্যান্সার হলো আমাদের এ। এরকম সমস্ত তোমাদের তাহলে সমস্ত ধরনের কোশ্চানগুলো করালাম আজকে। তাহলে তোমার কিউ ইকুয়াল প্লাস মাইনাস এনি ফর্মুলা দিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করেছে, প্রচুর অঙ্ক করেছি এ দিয়ে। তারপরে তোমাদেরকে এই মানে সারফেস চার্জ ডেন্সিটি দিয়ে অঙ্ক করিয়েছি, কিউ বাই 4πr², এটা দিয়ে করিয়েছি। তারপরে আমি তোমাদেরকে ম্যাচ দা কলাম করিয়েছি, ম্যাচ দা কলামে আমি মানে বাম দিক ডান দিকে আমি বিভিন্ন রকমের তোমাদেরকে আরও যে ছোটো মোটো যে কনসেপ্টগুলো ছিল সেগুলো ক্লিয়ার করেছি। তারপরে তোমাদের এই যে অ্যাসারশন রিজন টাইপের যে কোশ্চেনগুলো করেছি, অ্যাসারশন রিজন টাইপের যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এটা করিয়ে দিলাম। এখানেও বিভিন্ন ধরনের কনসেপ্ট তোমাদেরকে বলেছি। যদি তোমাদের না বুঝতে পারো, আমি তো বললাম বারবার করে কমেন্টে তোমরা বলো, আমি তোমাদেরকে পার্সোনালিও তোমাদেরকেও বুঝিয়ে দেবো, ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। ইলেকট্রিক চার্জ থেকে তাহলে পুরো ইম্পর্টেন্ট যা কোশ্চেন ছিল সেগুলো তোমাদের সমস্ত আমি কভার করে দিয়েছি ইলেকট্রিক চার্জ থেকে। আর ইলেকট্রিক চার্জে তাহলে একটা লেকচার আমি একটু থিওরি তোমাদেরকে কভার করে দিলাম, আর ইম্পর্টেন্ট থিওরিগুলো, আর আজকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ইলেকট্রিক চার্জ থেকে তোমাদের কভার করে দিলাম। এইগুলোই ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে ইলেকট্রিক চার্জ থেকে এই কোশ্চেনগুলোই আসবে একটু ঘুরিয়ে ফিরিয়ে, আর কিচ্ছু আসবে না এখান থেকে সেরকম। এইগুলোই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানেই আমাদের ইলেকট্রিক চার্জ শেষ হলো আজকে, ঠিক আছে। আমাদের বিভিন্ন নোটস, বিভিন্ন কোশ্চেন যদি তোমরা আরও চাও যে আরও আমাদের কোশ্চেন দাও, তোমাদের যে বই আছে সেই বই থেকে তোমরা প্র্যাকটিস করো। যদি তোমাদের যে বই আছে, তাহলে তোমাদের যদি আমি HW বলি, তাহলে HW কী দেবো, HW তোমাদের যে বই আছে বুক প্র্যাকটিস, আর কিছু নয়, বুক প্র্যাকটিস। আর যেখানে যা ডাউট হবে সেটা কমেন্টে জানাবে, আর কিছু নয়। ওকে, এটাই তোমরা ভালো করে করবে। আর তো এই গ্রুপগুলোতে জয়েন করে যাবে, তাহলে তোমরা ওখান থেকে আমি আরও বিভিন্ন তোমাদের কোশ্চেনগুলো সেন্ড করতে পারবো, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটাই থাকুক, তোমাদের দেখা হচ্ছে পরের পার্টে, অর্থাৎ পরের যে এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা পার্ট শেষ হলো। ইলেকট্রোস্ট্যাটিক্সের এখনও 3টে পার্ট আমাদের আছে, যেগুলো আমরা খুবই এইভাবেই আরও ভালোভাবে কমপ্লিট করব। এরপর আমাদের আছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ও ধারকত্ব। তাহলে আমরা নেক্সট ক্লাসে তড়িৎ ক্ষেত্র স্টার্ট করব। তাহলে সবাই ভালো থেকো, আর ক্লাসটাকে আরেকবার দেখে নাও, থিওরি ক্লাসটাকে আরেকবার দেখে নাও, কোশ্চেনের ক্লাসটাকে আরেকবার দেখে নাও, যে এইগুলোকে আরও ভালোভাবে প্র্যাকটিস করো। আর যেগুলো আমি বললাম যে কমেন্টে জানাতে, কিছু জায়গায় বললাম যেগুলো কমেন্টে জানাবে, সেগুলো জানাবে। আর ঠিক আছে, তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।